আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একটা নতুন জিনিস ট্রাই করতে যাচ্ছি, জানি না কেমন হয়। তবে অনেকেই আমাকে এই কোশ্চেনটা করেন যে আপু আপনি এত রান্না কি করে শিখলেন। দেখা যায় কোনো জিনিসই কিন্তু একদিন দুই দিনে শেখা যায় না, অল্প অল্প করে করতে করতেই দেখা যায় খুব ভালো একটা রান্না হয়ে যায়। আবারও দেখা যায় যে অনেক সময় অনেক কিছু রান্না করলে সেটা নষ্টও হয়ে যায়, খাওয়াও যায় না। এরকমটা কিন্তু হয়ে থাকে যে কোনো জিনিসই হোক না কেন, প্রথমে যখন শুরু করা হয় তখনের থেকে যত দিন যায় ততই কিন্তু ভালো যায়। তো আমাকে অনেকেই আরেকটা কোশ্চেন করেন যে আপু আমরা কিন্তু মিল্ক আর ডিম দিয়ে পুডিং খাই বা নারিকেলের পানির যে পুডিংটা আছে সেটা খেয়ে থাকি, এমনিতে অন্য কিছু দিয়ে কি পুডিংটা হয় কি না। তো আজকে আমি সেজন্য ভাবলাম যে নতুন একটা রেসিপি তৈরি করি। এমনি তো অনেক জিনিস আছে যেটা নতুন একা একাই তৈরি করি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আসলে কি হয় কি হয় না। তো আজকে আমি স্ট্রবেরি দিয়ে পুডিং তৈরি করব। দেখা যায় যে স্ট্রবেরি দিয়ে সাধারণত পুডিং হয়, তবে সেটা জেলেটিন বা আগার আগার পাউডার দিয়ে তৈরি করে। কিন্তু আজকে আমি স্টিম করে পুডিংটা তৈরি করব, নর্মাল যেভাবে আমরা পুডিং তৈরি করি ওইভাবেই। তো দেখা যায় একটু ভয় আছে, সেটা যেহেতু স্ট্রবেরিটা একটু টক জাতীয়, তাই মিল্কে দিলে কিন্তু সানা হয়ে যাওয়ার চান্স রয়েছে। তো দেখা যাক আসলে পুডিংটা হয় কিনা, আমিও নিজেও জানি না, এই প্রথমবার ট্রাই করছি। তো নিজের মতো করেই ট্রাই করব, যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনারা নতুন একটা রেসিপি পাবেন, তৈরি করতে পারবেন, নতুন একটা ডেজার্ট পাবেন। তো দেখা যাক, ভিডিওর লাস্টে সেটা বোঝা যাবে যে হয় কি হয় না। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি। এখানে স্ট্রবেরি নিয়েছি, তো এখন এটাকে কেটে নেব। এভাবে করে কেটে এরপরে পানিতে খুব ভালো করে ভিজিয়ে নেব। মাঝখান দিয়েও কেটে দিচ্ছি। কালারটা কত সুন্দর! আমি বেশি নিব না, যেহেতু প্রথমবার ট্রাই করছি, তাই অল্প করে নিয়ে আগে তৈরি করে দেখব যে আসলে কেমন হয়। এরপরে যদি খেতে ভালো হয় বা ভালো টেস্ট থাকে তখন বেশি করে বানাবো। খুব ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় দেখা যায় পোকাও থাকে। এইভাবে করে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো পানিতে। আর এই পানিতে কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি, কারণ লবণ দিলে হয় কি, যদি কোনো পোকার মতো থাকে তাহলে সেটা মরে যাবে আর কি, পোকাটা। এরপরে খুব ভালো করে কিন্তু পানি দিয়ে ধুয়ে নিতে হবে 5 মিনিট পরে। এই স্ট্রবেরিটা খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন এইটাকে ব্লেন্ড করে নেব। যেহেতু স্ট্রবেরির ছোট ছোট উপরে একটু দানা দানা থাকে, সেজন্য ব্লেন্ড করে নিব। কারণ পুডিংটা কিন্তু খুবই ভেলভেটি আর খুবই স্মুথ হয়। দেখা যায় যে যদি আপনার দানা দানা থাকে, খেতে তেমন একটা ভালো নাও লাগতে পারে। যেমন স্ট্রবেরির যে আইসক্রিম রয়েছে সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, কিংবা যে জেল রয়েছে যেটা আমরা পাউরুটি দিয়ে খেয়ে থাকি সেটাও কিন্তু ভালো লাগে, কিন্তু পুডিংয়ের মধ্যে মনে হচ্ছে না ভালো লাগবে। সেজন্য ব্লেন্ড করে এরপরে আমি এটাকে ছেঁকে নিব ছাঁকনি দিয়ে। তো এখানে দিয়ে দিচ্ছি স্ট্রবেরিগুলো। এখন দিব চিনি। চিনি দিয়ে তারপর স্ট্রবেরিটা আমি ব্লেন্ড করব। দুই
3 চামচ পরিমাণ চিনি দিচ্ছি, এর থেকে আর বেশি দিব না চিনি, শুধুমাত্র যাতে হচ্ছে টক ভাবটা চলে যায় সেই জন্য। বাট বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। একটি ছাঁকনি দিয়ে দিয়েছি, এখন এটা ছেঁকে নেব। যেহেতু কোনো পানি দেইনি তাই কিন্তু একটু ঘন রয়েছে। ফ্রেশ জুস কিন্তু পেয়ে গিয়েছি, আর এটার মধ্যে কিন্তু কোনো ওই দানা দানা ভাবটাও নেই, আর একটু ঘন, যদিও এটা চুলায় দিলে আর একটু পাতলা হবে। প্রায় এখানে 1.5 কাপ পরিমাণ মিল্ক দিচ্ছি। এই মিল্ক ঘন করব, মানে জাল করে প্রায় 1 কাপের মতো বানিয়ে ফেলবো জাল করতে করতে। মিল্ক ঘন হতে হতে ক্যারামেলটা তৈরি করে ফেলবো, সেই জন্য চিনি দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচ পরিমাণ চিনি দিচ্ছি। কোনো পানি দিব না, এমনিতে একটু পরে দেখা যাবে চারো সাইড থেকে একটু লাল লাল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চারো সাইডটা কিন্তু একটু একটু পানি পানি বের হচ্ছে, মানে এটা হচ্ছে চিনি থেকে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো নাড়াচাড়া দেইনি। আর এই সাইডটা কিন্তু একটু হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এখন চুলার আঁচটা সামান্য পরিমাণে একটু কমিয়ে দিব, কমিয়ে দিয়ে চিনিটা হালকা করে নাড়াতে দিব, যেহেতু ওই পাশে চলে এসেছে এই জন্য, না হলে দেখা যাবে পুড়ে যেতে পারে। এই সাইড দিয়ে চুলার আঁচটা বেশি লাগছে, এই জন্য এই সাইড দিয়ে বেশি হচ্ছে, তাই একটু ঘুরিয়ে দিলাম। চিনিগুলো কিভাবে গলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন। আমি পাত্রটা বারবার ঘুরিয়ে দিচ্ছি, কারণ এক সাইড দিয়ে বেশি চুলার আঁচ লাগলে ওই সাইডেই দেখা যায় বেশি পুড়ে যাবে। এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিব, প্রায় কিন্তু কালার হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চমৎকার এসেছে। ক্যারামেল কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। যখন এইভাবে কোনো চামচ দিয়ে বা প্যাচল্লা দিয়ে ধরবেন, যখন দেখবেন যে এরকম ভাবে পড়ছে, তখনই বুঝতে হবে হয়ে গিয়েছে। আর এটা কিন্তু এর থেকে আর বেশি কালার করব না, কারণ এটা চুলা থেকে নামানোর পরে কিন্তু আবার একটু কালার হয়ে যাবে। আর এখন কিন্তু আমি চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি, না হলে কিন্তু পুড়ে যেত এতক্ষণে। হয়ে গিয়েছে, আর কালার করব না। আমি হচ্ছে এই পাত্রতে সেট করব, তাই এই পাত্রতে দিয়ে দিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু ঢেলে নিতে হবে, নাহলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে আর ঢেলে নিতে পারবেন না, তখন একসাথে জমাট বেঁধে যাবে। হয়ে গিয়েছে,
এখন আমি এইভাবে করে হালকা করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। আমি বেশি উপরে উঠাবো না। আর আমি এই পাত্রটায় হচ্ছে স্টিম করব পুডিং, সেজন্য এই পাত্রতে দিয়েছি। আর আপনারা যদি দেখা যায় যে কোনো পাত্রতেই করা যায়, টিফিন বাটি কিংবা হচ্ছে স্টিলের যে কোনো পাত্রতে করতে পারবেন, বা এরকম যদি সিরামিক্সের পাত্র না তাহলে কিন্তু অবশ্যই ওভেন প্রুফ যে পাত্রগুলো রয়েছে সেগুলো নেবেন। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। আর চারো সাইডে কিন্তু দেইনি, কারণ হচ্ছে ওইটায় যেহেতু স্ট্রবেরিটা একটু রেড কালার, ওই কালারটাই থাকলে মনে হয় ভালো হবে। এখন যেই পাত্রটায় আমি ক্যারামেল তৈরি করেছিলাম সেই পাত্রেতেই স্ট্রবেরির জুসটাও দিয়ে দিচ্ছি। জাস্ট সামান্য পরিমাণ একটু জাল করে নেব যাতে চিনিটা গলে যায় সেই পর্যন্ত। আর এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসবে ক্যারামেলের, এরকম না যে পোড়া তিতা এরকম আসবে, এরকম না, সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে হ্যাঁ, যদি আপনাদের ক্যারামেলটা একটু পুড়ে যায় তাহলে কিন্তু ভালো করে ধুয়ে অন্য পাত্রতে দিবেন। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন, চুলার আঁচটা বাড়িয়ে কোনো মতেই রাখা যাবে না। হ্যাঁ, চিনিটা গলে একটু পানি ছেড়েছে। আর এর মধ্যে কিন্তু আমাদের মিল্ক যেটা চুলায় দিয়েছিলাম সেটাও কিন্তু জাল করা হয়ে গিয়েছে, ঘন হয়ে গিয়েছে হয়েছে। আর করব না, তাহলে আবার দেখা যাবে যে বেশি ঘন হয়ে যাবে। আর বেশি ঘন হয়ে গেলে মনে হচ্ছে আবার দেখা যায় লাম্পসের মতো হয়ে যেতে পারে, তাই আর করব না। চুলার আঁচটা আমি বন্ধ করে দিব এই মুহূর্তে। চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি অলরেডি। এইদিকে মিল্কটাও কিন্তু জাল করা হয়ে গিয়েছে। এখন যেটা করব সেটা হচ্ছে যে একটা ডিম নিয়ে নিচ্ছি, আমি যেহেতু একদম অল্প পরিমাণে তৈরি করছি। ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আর চিনি দিব না, স্ট্রবেরির মধ্যে চিনি দিয়েছি যেহেতু, তাই আর চিনি দিচ্ছি না। এখানে 2 চামচ পরিমাণ দিব হচ্ছে পাউডার মিল্ক। মিশিয়ে নিচ্ছি। এইদিকে যে স্ট্রবেরিটা করে রেখেছিলাম সেটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গিয়েছে, কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে। একদম কোনো কিন্তু ফুড কালার দেওয়া হয়নি, অরিজিনাল যে কালারটা রয়েছে সেটাই। এখানে 1 কাপ পরিমাণ মিল্ক আর হচ্ছে একটা ডিম দিয়ে যতটুকু করা যায় আমি কিন্তু সেই পরিমাণে সব কিছু দিচ্ছি। এখানে 4 চামচের মতো হবে, মানে স্ট্রবেরির যে লিকুইডটা তৈরি করেছি এইটা। আপনারা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু সব কিছুই বাড়িয়ে, যেমন ধরেন যদি 2 কাপ মিল্ক দেন তাহলে কিন্তু স্ট্রবেরির জুসটা দেবেন 1/2 কাপের মতো। আর যদি ডিম, তাহলে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। সব কিছু নিয়ে আমি একটু ভয়ে ভয়ে আছি যে কখন বুঝি মিল্কটা নষ্ট হয়ে যায়, বা যেহেতু স্ট্রবেরি দিয়েছি কখন ফেটে যেতে পারে যে কোনো মুহূর্তে মিল্ক, তাহলে তো রেসিপিটাও নষ্ট হয়ে গেল। কিন্তু না, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এখনো কোনো দুর্ঘটনা ঘটেনি। মনে হচ্ছে না যে কোনো দুর্ঘটনা হবে।
কারণ ডিমের মধ্যে যেহেতু দিয়েছি, ডিমে কোনো রিয়াকশন হয়নি, এটার মধ্যে তো গুঁড়া দুধ রয়েছে। যাই হোক, দেখা যাক। এখানে চুলায় একটি পাত্র বসিয়ে একটা হচ্ছে পানি গরম দিয়েছি, যেটার মধ্যে স্টিম করব। পানিটা গরম হতে থাক, এতক্ষণে মিল্কও ঠান্ডা হয়ে যাবে। এখানে আমি 1 কাপ পরিমাণ মিল্ক নিয়েছি। আর এখন কিন্তু এই যে এভাবে আঙুল চুবিয়ে রাখা যাচ্ছে। বিসমিল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ মিল্ক কিন্তু ফাটেনি। এখন যেহেতু ফাটেনি, ভাপে দিলে আর ফাটবে না। দেখা যাক জমে কিনা পুডিং। যে পাত্রটা ক্যারামেল দিয়ে সেট করে রেখেছিলাম, এখন সেটাই দিয়ে দিব। বিসমিল্লাহ। এই পাত্রটা যেহেতু ঢাকনা নেই, সেজন্য একটা ফয়েল পেপার নিয়ে নিচ্ছি। ফয়েল পেপারটাকে আমি 2 ভাঁজ করব, একটু বড় করে নিচ্ছি। খুব সুন্দর করে এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি। এই সাইডগুলো একটু কেটে দিচ্ছি, কারণ সাইডগুলোর কোনো প্রয়োজন নেই। হয়ে গেল সুন্দর একটি ঢাকনা। আর যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি আরেকটা কাজ করব। এখানে একটা টাওয়াল নিয়েছে ছোট, আপনারা যে কোনো কাপড় দিলেই হবে, তবে এই টাওয়াল টাইপের যে কাপড়গুলো থাকে সেটা নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম মধ্যখানে। এখন সুন্দর করে পেঁচিয়ে দেব, যাতে ভাপে তাড়াতাড়ি হয়ে যায় পুডিংটা। ভাপে বসিয়ে দিয়েছিলাম পানি। পানি কিন্তু একদম গড়গড়ে হয়ে গিয়েছে। এখন চুলার আঁচটা একটু কমিয়ে দিব। এরকম একটা স্টান দিয়ে দিব পানির মধ্যে। এখন যেটা করব, খুব সাবধানে পাত্রটা বসিয়ে দেব। বেশ গরম কিন্তু। আপনারা কিন্তু এরকম গরম ওঠার আগেও বসিয়ে দিতে পারেন চাইলে, কারণ বেশ গরম হয়ে গিয়েছিল, হাতেও একটু ছ্যাঁকা লেগেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই যে ঢাকনার যে ছিদ্রটা রয়েছে, এইটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। আপনারা পানিটা গরম করার আগেই দিয়ে দিবেন, না হলে গরম পানির মধ্যে দিলে কিন্তু হাতে একটু ছ্যাঁকা লেগে যাবে, কারণ বেশ গরম থাকে। এইভাবে করে জাল করে নিব 30 মিনিট। পুডিং তৈরি করতে প্রায় 30 মিনিট সময় লাগবে। তো এর মধ্যে আমি আপনাদের একটা জুস তৈরি করে দেখাই স্ট্রবেরির। যেহেতু সামার চলে এসেছে, এই সময় একটু জুস, লিকুইড জাতীয় খাবার তো বেশি খাওয়া হয়। খুব সহজে, আমার খুব পছন্দের একটি জুস, আমি তো প্রায় খেয়ে থাকি, আর বানাতেও কিন্তু খুব সোজা। তো এখানে মালটা নিয়েছি
আমি অল্প যেহেতু তৈরি করব তাই আমি অর্ধেক মালটা দিচ্ছি, পুরোটা দিব না। এখন এটা থেকে আমি জুস বের করে নেব। এখানে বরফ নিয়েছি, বরফটা ভেঙে নিব। প্রথমে হচ্ছে এখানে লেবু নিয়ে নিচ্ছি, এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এরপর হচ্ছে স্ট্রবেরি নিয়ে নিচ্ছি। আর হচ্ছে দিব একটা পুদিনা পাতা, কারণ পুদিনা পাতা বেশি দিলে একটা স্মেল আসবে। এখন এইটা দিয়ে হচ্ছে এভাবে করে নিব, যেহেতু আমার কাছে ম্যাশ করার মতো কিছু নাই। আর লেবুটা কিন্তু খোসা সহই দিবেন, কারণ লেবুর খোসা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। আর দিব সামান্য পরিমাণ মধু। এখন হচ্ছে বরফ দেওয়ার কথা ছিল, বাট বরফটা আমি খুলতেই পারছি না, তাই ঠান্ডা পানি দিচ্ছি। এটা হচ্ছে লাস্ট চেষ্টা। আমি চেয়েছিলাম বরফটা মানে আরেকটু ছোট ছোট করতে, কিন্তু করাই যাচ্ছে না, কারণ এতটুকু দিলে তো ছোট ছোট যে বরফের কিউবের যে বক্স রয়েছে ওটা দিয়ে দেওয়া যেত। এখন সামান্য পরিমাণে একটু পানি দেব, যেহেতু বরফ নেই সেজন্য। আর যেই অরেঞ্জটা করে রেখেছিলাম এটা দিয়ে দেব। আর উপরে একটা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। একটা না, আরেকটা দেব। ছোট একটা স্ট্রবেরিও কেটে দিচ্ছি, একদম ছোট। না, এখন হচ্ছে লাস্টে হচ্ছে সামান্য পরিমাণ মধু দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন জুসটা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো টেস্ট এসেছে। আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন। আর দুইটা কালার হয়েছে দেখতেই পাচ্ছেন, একটা হচ্ছে স্ট্রবেরির আর একটা হচ্ছে অরেঞ্জ। এখানে জুসটা কিন্তু মানে অনেক টেস্ট হয়েছে। একদম সহজ কিন্তু এই জুসটা তৈরি করা। আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন যারা মধু না দিতে চান,
বাট মধুটাই ভালো। এভাবে নেড়ে চেড়ে একদম সব উপরেরটা নিচে আর নিচেটা উপরে দিয়ে দিবেন। তবে খেতে এত ভালো হয়েছে, আপনারা একবার তৈরি করলে বুঝতে পারবেন। আর একদম কিন্তু ঝটপটেই তৈরি করা যায়। যারা একটু টক খেতে চান তারা চিনি না দিলেও পারেন বা মধু না দিলেও পারেন, তবে মধুটা সামান্য পরিমাণে দেবেন যাতে হচ্ছে ব্যালেন্স হয়, কারণ টেস্টের তো একটা ব্যাপার রয়েছে। আর হচ্ছে যারা একটু টক খেতে চান তারা কিন্তু লেবুর রসটা দিতে পারেন 2-1 চামচ। আমার তেমন একটা টক ভালো লাগে না, তাই লেবুর রস আর দিইনি। সত্যি বলছি অনেক ভালো হয়েছে। আপনারা একবার হলো এই জুসটা তৈরি করবেন। আপনারা যদি আরো জুসের রেসিপি দেখতে চান এরকম সহজে তৈরি করতে পারেন তাহলে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর জুসের সাথে হচ্ছে স্লাইড, এটা হচ্ছে চিকেন স্লাইড। এই স্লাইডের রেসিপি আপনাদের একদিন দেখাবো আমি। এটা কিন্তু মানে চিকেনটা কিন্তু একদম কোনো সিদ্ধ করেনি, জাস্ট ছোট করে কেটে তারপর হচ্ছে বানিয়েছে। আর এটা হচ্ছে ক্রামেল পপকর্ন, এটা আমি বাসায় তৈরি করেছি। এই পপকর্নটা পুডিং তৈরি করতে করতে মানে বিকালবেলা নাস্তার যে টাইম সেটা হয়ে গিয়েছে, সন্ধ্যায় হয়ে গিয়েছে বলতে গেলে। 30 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে চেক করে নিব যে পুডিংটা হয়েছে কিনা। পুডিংটা আরও আগেই হয়ে যাওয়ার কথা, কিন্তু যেহেতু নতুনভাবে একটু স্ট্রবেরি দিয়ে তৈরি করলাম সেজন্য একটু চুলায় বেশি রেখেছি যাতে কোনো ধরনের রিস্ক না থাকে। অনেক সময় দেখা যায় পুডিং একটু কম জাল হলে অনেকটাই নরম থাকে, সেজন্য হচ্ছে করছি। আর খুব সাবধানে কিন্তু ঢাকনাটা খুলে নেবেন কারণ অনেক গরম থাকে। একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। টুথপিকটা দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কার উঠেছে, তার মানে পুডিং হয়ে গিয়েছে। আর টুথপিকটা যদি পরিষ্কার না উঠতো তাহলে ভাবতেন পুডিংটা আরও কিছুক্ষণ জাল করা লাগবে। এখন এইভাবে পুডিংটা ঠান্ডা করে নেব। পুডিং ঠান্ডা হয়ে গিয়েছে। এখন চারো সাইডে এইভাবে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে পুডিংটা ঢালার সাথে সাথেই পড়ে যায়। সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছি। আর পুডিংটা আপনারা কিন্তু ফ্রিজে ঠান্ডা করে খাবেন, কারণ আমি তৈরি করার পরে খেয়েছি আর হচ্ছে পরের দিন সকালবেলা খেয়েছি, দেখলাম যে ফ্রিজে ঠান্ডা করে খাওয়ার পরে স্ট্রবেরির ফ্লেভারটা আরও ভালো পাওয়া যাচ্ছে এবং খেতেও আরও বেশি ভালো লাগছে। যাক, খুব ভালো হয়েছে যে পুডিংটা হয়েছে। প্রথমে তো ভেবেছিলাম যে হবে না, এখন টেস্ট করে দেখব। খারাপ না, খেতে ভালোই, মানে নতুন একটা টেস্ট, অন্যরকম। যেহেতু স্ট্রবেরি দেওয়া, এর একটা ফ্লেভার রয়েছে। আমার কাছে ভালোই লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি। তবে এই পুডিংটা তৈরি করার সময় যখন মিল্কটা জাল করবেন তখন মিল্কের মধ্যে সামান্য পরিমাণে একটু কাস্টার্ড পাউডার কিংবা কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে দেবেন, 1/2 টিস্পুনের থেকেও আরো কম, তাহলে কেকটা আরেকটু শক্ত হবে। বা চাইলে একটা ব্রেডও দিতে পারেন, কিন্তু ব্রেডটা দিলে দেখা যাবে ব্রেডের নিজস্ব যে একটা ফ্লেভার রয়েছে বা খেতে যেমন লাগে ওইটা আসতে পারে, এতটা স্মুথ নাও হতে পারে। আবার ব্লেন্ড করে দিতে পারেন ব্রেড, যখন স্ট্রবেরিটা ব্লেন্ড করবেন তখন। তবে আমার কাছে মনে হয় না এটার জন্য আর কোনো ফুড কালার কিংবা হচ্ছে যেই এসেন্স রয়েছে তা দেওয়ার আর প্রয়োজন আছে। আমার কাছে ভালোই লেগেছে, আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন।
সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।